তাহলে দশম অধ্যায় এখন আমাদের হচ্ছে খনিজ সম্পদ, রসায়ন। এখন খনিজ সম্পদ বলতে আসলে কি কি বোঝায়? যে খনিজ সম্পদ বলতে বোঝায় যে মাটির তলদেশে বা সমুদ্রের তলদেশে যে সম্পদগুলো তোমার ওইটা প্রাকৃতিক পদার্থ, মানে প্রাকৃতিক থেকে সৃষ্টি হয়, হ্যাঁ, ওইগুলো আমরা বলবো হচ্ছে খনিজ সম্পদ। এখন খনিজের সবকিছু কি সম্পদ? না। দেখবে খনিজ থেকে অর্থাৎ মাটির তলদেশ থেকে যেগুলো আমরা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারি সেগুলোতে আমাদের কাজে লাগে, বাণিজ্যিক ভাবে যেগুলো ব্যবহার করতে পারি। আর যেগুলো আমাদের আসলে ব্যবহার করতে পারি না, ধরো প্লাস্টিক, বঙ্গোপসাগরের নিচে নাকি অনেক বড় প্লাস্টিকের পাওয়া গেছে, খনি পাওয়া গেছে। এখন প্লাস্টিকের খনিটা কত বড়? বাংলাদেশের সমান এত বড় প্লাস্টিকের খনি। এটা বলছে কারা? আমেরিকান কোন সংস্থা যেন বলছে যে এত বড় প্লাস্টিকের খনি পাওয়া গেছে। তাহলে যদি প্লাস্টিকের খনি পাওয়া যায় তাহলে তো ওটার কোনো ভ্যালু নাই, আসলে ওটার কোনো ভ্যালু নাই, ঠিক না? আমাদের হচ্ছে যদি আমরা তেলের খনি পাইতাম, এখন কয়লার খনি তো আছেই বাংলাদেশে, যেমন ওই যে দিনাজপুরের দিকে কয়লার খনি আছে। এখন ওইখান থেকে কয়লা খনি তোলা হয়, কয়লা তো তুলে, ওইখান থেকে কয়লা তুলে তো ওইগুলো ব্যবহার করে তোমার বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আবার বাংলাদেশ ওইটা আমদানিও করে বাইরে থেকে, ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে, রাশিয়া থেকে আমদানি করে তেল, গ্যাস ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ মূলত খনিজ সম্পদ বলতে আমরা কি বুঝাবো? ভূগর্ভস্থ যে সম্পদ মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয় সেগুলো কেন বলতে হচ্ছে খনিজ সম্পদ। যেমন এই খনিজ সম্পদ গুলো কি কি হতে পারে? তোমাদের বইয়ে একটা লিস্ট দেওয়া আছে যে সিলিকন থাকে হচ্ছে 37%। এখানে আসলে দেওয়া আছে যে খনিজ সম্পদ গুলোর একটা বিবরণ, যে কোনটা আসলে মাটির তলদেশে কি পরিমাণ থাকে। যেমন এখানে থাকে মাটির তলদেশে অক্সিজেন থাকে হচ্ছে 46%, এগুলো একটু মুখস্থ করতে হবে। সোডিয়াম থাকে 3%, ম্যাগনেসিয়াম থাকে 2%, সিলিকন 27%, অ্যালুমিনিয়াম 8.4%, আয়রন থাকে 5%, ক্যালসিয়াম থাকে হচ্ছে 4%। এটা আসলে একটা ভূত্বকের প্রধান প্রধান উপাদান। অর্থাৎ তুমি যদি এক মুষ্টি মাটি নাও, সে মাটির মধ্যে আসলে এরকম উপাদানগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এখন তাহলে আপাতত তুমি একটু জানলে যে আসলে খনিজ সম্পদগুলো কি। যেমন গ্যাস বললাম, যেমন বর্তমানে এই তোমার এই যে পেট্রোল, এগুলো কিন্তু তোমার খনিজ সম্পদ আসে আর কি, বাইরে থেকে আসে। ওকে, দেখো তাহলে শিলা আছে। প্রথম টপিকের নাম হচ্ছে শিলা। শিলা কি জিনিস? হ্যাঁ, শিলা কি জিনিস? শিলা হচ্ছে আমাদের পাথর বলতে পারো, তুমি ডিরেক্ট একটা এক্সাম্পল বলতে পারো। শিলা হচ্ছে এক ধরনের পাথর বা বিভিন্ন প্রকার খনিজ পদার্থ মিশ্রিত হয়ে শক্ত কণা গঠিত হয়। বিভিন্ন প্রকার খনিজ পদার্থ মিশ্রিত হয়ে যে শক্ত কণা গঠিত হয় ওটাকে আমরা বলি হচ্ছে শিলা। এখন শিলা মূলত কয় প্রকার? 3 প্রকার। একটাকে বলা হয় অগ্নিয় শিলা, পাললিক শিলা, আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা তাহলে কি জিনিস? আগ্নেয় শিলা হচ্ছে এমন, ধরো ওই যে তোমার ইউএসএ তে কদিন আগে হইলো না, একটা পাহাড় ফেটে মনে করো কি উৎপন্ন হয়? লার্ভা। আমরা যদি এরকম একটা পাহাড় দেখি, এখান থেকে মনে করো এই ভিতর থেকে লার্ভা উপরে, উত্তপ্ত লার্ভা উপরে উঠে এরকম মনে করো গোল আকারে হয়ে এরকম চলে আসতেছে। এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন কি একদম মনে করো সেই হার্ড পাথর সৃষ্টি করে। এগুলোকে বলা হয় হচ্ছে অগ্নিয় শিলা। তাহলে এটাকে যদি আমরা পাহাড় হিসেবে ধরি, যেটা তোমার ওই ক্যালিফোর্নিয়া নাকি যেন বলে, না ক্যালিফোর্নিয়া না, ওদের একটা রাজ্য আছে না ইউএসএ, যেখানে এই লার্ভা উৎপন্ন হয়। ইটালিতে আছে ভিসুভিয়াস নাকি যেন বলে, অগ্নিয় শিলা উৎপন্ন করে। অর্থাৎ মূল কথা কি, এই লার্ভা থেকে যে শিলাগুলো আসবে সেগুলোকে বলবো আমরা অগ্নিয় শিলা। দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে আগুনের লার্ভা থেকে যে শিলাগুলো উৎপন্ন হয়। এখন এই অগ্নিয় শিলা থেকে যে গলিত পদার্থগুলো মিশ্রিত বের হয় ওগুলোকে বলা হয় ম্যাগমা।
পরীক্ষা আসে যে ম্যাগমা কি জিনিস, এখান থেকে একটা জিনিস ম্যাগমা, ম্যাগমা কি, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে ম্যাগমা কি জিনিস। এখন ম্যাগমা কি বলবে যে অগ্নিগিরি থেকে যে গলিত পদার্থ সমূহ মিশ্রিত হয়ে বের হয় তাকে বলা হয় ম্যাগমা। তাহলে ম্যাগমা যখন ঠান্ডা হয়ে অর্থাৎ এই গলিত পদার্থগুলোকে বলবো ম্যাগমা, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন তাকে বলবো আমরা অগ্নিয় শিলা, অগ্নিয় শিলা। এখন তাহলে এটার এক্সাম্পল কি আছে? গ্রানাইট, গ্রানাইট, হ্যাঁ এক্সাম্পল কি গ্রানাইট, গ্রানাইট। তাহলে পরীক্ষায় আসবে নিচের কোনটি অগ্নিয় শিলা? অপশনে থাকবে হচ্ছে গ্রানাইট, গ্রানাইট হচ্ছে একটা অগ্নিয় শিলা। এবার দেখো পাললিক শিলা কি জিনিস? পাললিক শিলা তুমি যদি এই নদীতে যাও তাহলে দেখবে নদীর মনে করো এটা একটা পাহাড়, হ্যাঁ এটা এখানে পানি মনে করো, তুমি দেখবে নদীতে এরকম এক একটা মাটির স্তর আছে, এটা একটু কালো, এদিকে একটু মনে করো লাল, এদিকে মনে করো আবার সাদা, তাই না? এরকম অনেকগুলো লেয়ার আছে, দেখবে এখানে অনেক কালো, নিচেটা একদম পাথরের মতো শক্ত, এর উপরে আবার বালি পড়ছে, এরকম অনেকগুলো স্তরের পর স্তর নাই, হ্যাঁ স্তরের পর স্তর, এইগুলোকে আমরা বলবো হচ্ছে পাললিক শিলা, পাললিক শিলা। আমরা আসলে ছোট সময় কি করতাম, এগুলো আসলে এরকম ই করতাম, হ্যাঁ কি বলে এটাকে, খেলাধুলা করে না ছেলে পেলে যখন, হ্যাঁ ওই তো যেভাবে পারে ওইটা এইভাবেই করতো, দেখতো আর কি, অনেক কালারফুল দেখায় এরকম মাটির এক একটা স্তরটা। এখন এই স্তরগুলোতে কিভাবে সৃষ্টি হয়? বৃষ্টির পানি, বাতাস, তারপর তোমার ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে সৃষ্টি হয়। যেমন ধরো এখানে হচ্ছে আমাদের একটা এই নদীর তলদেশে মনে করো শক্ত একটা আবরণ পড়ছে, এর উপর ঝড় বৃষ্টির কারণে আর একটা লেয়ার তৈরি করছে, বালুর লেয়ার, এর উপর মনে করো আবার একটা নতুন আস্তরণ পড়ছে মাটির। তাহলে এরকম পড়তে পড়তে অনেক দিন হয়, জমতে জমতে অনেক বড় হয়ে যায় না? নদীর চর গঠন হয় না? তাহলে কিভাবে চর গঠন হয়? এইভাবেই তো গঠন হয়। এখন তাহলে কাদা মাটি, বালিকণা ইত্যাদিতে এই আকারে পাওয়া যায়। এখন তাহলে উদাহরণ কি হতে পারে? উদাহরণ হচ্ছে বেলে পাথর, বেলে পাথর, বেলে পাথর বা বেলে মাটিকে আমরা বলবো বেলে পাথর। এখন আমার প্রশ্ন হচ্ছে বলো তো দেখি যে এই যে আমাদের যে জীবাশ্ম বা খনিজ পদার্থগুলো কোন মাটিতে পাওয়া সম্ভব? এই শিলার মধ্যে এই অগ্নিয় শিলার মধ্যে পাওয়া সম্ভব না পাললিক শিলার মধ্যে পাওয়া সম্ভব? পাললিক শিলার মধ্যে পাওয়া সম্ভব, হ্যাঁ, কারণ এটার মধ্যে তো আর ওইটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এটা তো আগুন থেকে আসে ডিরেক্ট, আর এটা তো আগুন থেকে না, এটা বিভিন্ন প্রকার লেয়ার সৃষ্টি হয়, হ্যাঁ উৎপন্ন করছে। এবং ধরো সমুদ্রের তলদেশেও তো এরকম লেয়ার আছে, সমুদ্রের তলদেশে পাললিক শিলা আছে। এখন সমুদ্রের তলদেশে তুমি যদি দেখো যে এই লেয়ার গুলোর মধ্যে মনে করো গ্যাস জমে আছে বা তেল জমে রয়েছে, তেল তো অনেক ভারী হয়, সেজন্য তলদেশে পাওয়া যায়। তেল যদি পানির চেয়ে হালকা হইতো ওই রকম তোমার কি বলে তাহলে তো উপরে চলে আসতো, তাই না? কিন্তু ওটা তো অনেক ভারী, ওই জন্য ওইগুলো নিচে থাকে। এরপরে দেখো দেখো আরেকটা আছে কি রূপান্তরিত শিলা। এখন এই দুইটা শিলাকে অ্যাটাচ করে দাও, এই দুইটা মিক্সার হয়ে যে শিলা গঠিত হয় তাকে আমরা বলবো হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে রূপান্তরিত শিলার কি কি এক্সাম্পল? কি কয়লা, তাহলে রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত শিলা হচ্ছে কয়লা, এই কয়লা আমাদের রূপান্তরিত শিলা। এরপরে দেখো আছে কি খনিজ ও আকরিক কি জিনিস। এখন আমি তো শিখাইছি খনিজ কি, খনিজ কি যা আমরা মাটির তলদেশে পাবো, ওইগুলো তো খনিজ। আকরিক কি জিনিস? আকরিক হচ্ছে এই খনিজগুলোর মধ্যে যেগুলোকে আমরা বাণিজ্যিক ভাবে রপ্তানি করতে পারবো, মানে বাইরের কারো দেশের সাথে বিক্রি করতে পারবো, ওইগুলোকে বলা হয় হচ্ছে আকরিক। তাহলে সকল খনিজই কিন্তু আকরিক নয়, সকল খনিজই আকরিক নয়। যেমন প্লাস্টিক, ওটা কি বিক্রি করতে পারতেছি না, ওইটা কিন্তু খনিজ বলবো কিন্তু আকরিক বলবো না। আকরিক তখনই বলবো যখন আমরা তাকে সেল করতে পারবো অথবা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এটাই ছিল হচ্ছে খনিজ আর আকরিকের মধ্যে একটু পার্থক্য আর এই তোমাদের শিলা সম্পর্কে কথাবার্তা।
আমার সামনের দিন আমরা আরো আগাবো, হ্যাঁ। তারা 5টা